গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। আমাকে আজকে সকালে একজন কমেন্ট করেছে, চন্দ্রিকা মুখার্জি বোধহয়, হ্যাঁ। তো বলেছে যে তোমার সাড়ে সাতির যে জার্নিটা সেটা একটু শেয়ার করতে। দেখো, আমার আর আমার হাজবেন্ডের সাড়ে সাতি পুরো আমার বিয়ের পর থেকেই শুরু হয়েছে। তো তখন তো অত কিছু বুঝতাম না। তো তখন প্রচুর প্রচুর অশান্তির মধ্যে দিয়ে গেছি। একটা ছেলের বউ, একটা ছেলে হওয়াতেও আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, এবং সেখানে আমরা প্রায় 5-6 মাস ভাড়া বাড়িতে ছিলাম। তখন কোনো রকমই বুঝতো না, মানে গুরুজনদের সাথে ভীষণ মতবিরোধ হতো। আমরা বোঝাতে চাইতাম, এখন কিন্তু সেই বিষয়গুলো সব বোঝে, এখন একদম অন্যরকম হয়ে গেছে, কিন্তু সেই সময় একদমই বুঝতো না। সেই সময় বোঝাতে গেলেও বুঝতো না। তো গুরুজনদের সাথে ভীষণ মতবিরোধ হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার বাবা মার সাথে আবার আমার বরের কিন্তু কোনো রকম মতবিরোধ হয়নি, আর আমারও হয়নি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার বরেরও হয়েছে, আমারও হয়েছে। তো তখন বাবান কত ছোট, কত কষ্ট করে একটা চাচের বাড়ির বেড়ায় দেওয়া ঘরে থাকতাম। তখন মাইনেও কম ছিল। আর তাছাড়া কি বলতো, তুমি প্রচুর খাটাখাটনি করবে, প্রচুর কাজ করবে, কিন্তু তুমি সম্মান পাবে না। তোমার সম্মান অন্য কেউ নিয়ে যাবে, ঠিক আছে? তোমার কাজের দাম অন্য কেউ নেবে। তো সেটা আমার বরের ক্ষেত্রেও হতো। আমার বর অফিসে প্রচুর খাটনি খাটতো, কিন্তু তার দামটা অন্য কেউ নিত। তোমরা জানো এখন বনগাঁর খবর, বনগাঁ ইডির হেফাজতে রয়েছে যিনি, উনি তখন চেয়ারম্যান ছিলেন। তো ওনার কাছে গিয়ে অন্য কেউ আমার বরের ক্রেডিটটা নিয়ে নিত, আর আমার বর বেচারা খেটে খেটে সাই হতো। বুঝতে পেরেছো? এরকমই ব্যাপারটা। তারপরে হচ্ছে শরীর খারাপ লেগেই থাকতো। বাবান তো হওয়ার পর থেকে 9 মাস পর থেকে ভীষণ শরীর খারাপে ভুগতো। তো সেটা এই যে আমাদের সোনের সাড়ে সাতি, এবং তারপরেও 7.5 বছর চলা পরেও 2.5 বছর থাকে ঢাইয়া। বুঝতে পেরেছো? তো সেখানে সেটা কেটে গেছে আমাদের এই 2019 সাল থেকে। তো তখন তো অত কিছু জানতাম না সাড়ে সাতি কাকে বলে আর কেনই বা হচ্ছে। তখন ওই রাশি দিয়ে সার্চ করতাম যে কেন এত আমাদের এরকম সমস্যা তৈরি হচ্ছে। তখন সার্চ করে জানতে পারলাম যে আমাদের দুজনেরই সাড়ে সাতি চলছে। তো তার জন্য কি করতে হয় তখন তো অত কিছু বুঝতাম না। তো তারপরে আমাদের জীবনে বজরংবলী আসলো 2019 নাগাদ, ঠিক আছে? হ্যাঁ। আর তাছাড়া 2018-তে আসলো আমাদের ছোট ছেলে। তো তারপরের থেকে আমরা ধীরে ধীরে যেটুকু তোমরা দেখতে পাচ্ছ সেটুকু আমরা উন্নতি করেছি। যেটুকু উন্নতি আমাদের লাইফের টার্নিং পয়েন্ট তখন থেকেই শুরু হলো। আর তোমাদের যাদের এরকম সাড়ে সাথেই চলছে তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো, আমি জ্যোতিষী নই, আমি কোনো কিছু ওই পাথর টাথরে বিশ্বাস করি না, আমি ভগবানে বিশ্বাসী। তাই বলবো যে শনি সাড়ে সাথেই চললে অত ভয় পেও না। শুধু আমার নিজের অভিজ্ঞতা নিয়ে আমি এইটুকু বলবো যে শনিদেব কথা দিয়েছিলেন হনুমানজিকে। হনুমানজি বলেছিলেন যে আমার যারা ভক্ত আছে, হনুমানজির যারা ভক্ত আছে, তাদের উপরে কোনো রকম প্রকোপ তুমি ফেলতে পারবে না, কোনো খারাপ দৃষ্টি দিতে পারবে না। তো শনিদেব সেটাই বলেছিল যে ঠিক আছে, কথা দিলাম। তো সেই জন্য বলবো যে হনুমান চালিসা পাঠ করো, হনুমানজির পুজো করো। হনুমানজি খুব সামান্য জিনিসে মানে খুব সামান্য জিনিসে ওনার মন ভরে যায়। একটু কলা, একটু ছোলা গুড়, এতেই ওনার লাড্ডু, এতেই ওনার মন ভরে যায়। উনি খুব সামান্য জিনিসেই খুব আনন্দ পান, আর রুষ্ট হলে কিন্তু খুব প্রলয় ঘটে যায়। তো সেই জন্য বলবো হনুমানজির পুজো করো, হনুমানজিকে ভক্তি করো, অবশ্যই এই সময়টা তোমরা পেরিয়ে যাবে। আর হ্যাঁ, সব রাশিতেই শনি সাড়ে সাথী চলে, ঠিক আছে? সেটা স্বাভাবিক, এটা হবেই। তো কেউ ভয় পেও না, আমি আমার লাইফ দিয়ে বলছি। প্রচুর প্রচুর মানুষের ভুল বুঝবে, প্রচুর মানুষের কথা শুনবে, কিন্তু ভগবানের উপর বিশ্বাস রাখো। আমি কোনো পাথর টাথরে বিশ্বাস করি না, কারণ ওটা দিয়ে আলটিমেট কিছুই হয় না। আমি ভগবানে বিশ্বাসী। তো এখন যেটুকু টার্নিং পয়েন্ট আমাদের লাইফে দেখছো হনুমানজির জন্য, ঠিক আছে? হনুমানজি একমাত্র দেবতা যিনি আমাদের এই ধরাধামে আছেন আমাদের রক্ষা করার জন্য। তো হনুমানজির ভক্তি শ্রদ্ধা করো, অবশ্যই এগিয়ে যাবে। প্রচুর প্রচুর মানুষের কথা শুনেছি, প্রচুর সম্পর্কের মানুষগুলো দুচ্ছায় আপদ বালাই করেছে। বুঝতে পেরেছো?
অযথাই টাকা নষ্ট হয়েছে। যেমন বিয়ের পরপরই বারাসাতে চলে গিয়েছিলাম একটা কাজ পেয়ে আমরা দুজনই। তো সেখানে এখান থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া, সব কিছুতে ওখানে 1 মাস থাকা, তাতে প্রায় 10-12 হাজার টাকা খরচা হয়ে গেছিলো। কিন্তু আলটিমেট একটা টাকাও মাইনে পাইনি, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। বারাসাত থেকে সল্টলেক সেক্টর 5-এ যেতাম আমরা দুজন, তখন বিয়ে সবে সবে হয়েছে 3-4 মাস। তো যেহেতু কাজকর্ম তো কিছু করতে হবে, কারণ আমার এখানে বিয়ে হয়ে আসার পর থেকেই আমার লক্ষ্য ছিল যে বরকে নিজের পায়ে দাঁড় করাবো, নিজে স্বাবলম্বী হব, এটাই লক্ষ্য ছিল। তো সেই জন্যে চলে গেছিলাম ওই সেক্টর 5-এ। তো সেখানে যাওয়াতে সেই কাজটা তো হলো, মানে হলো, কিন্তু কেউ কখনো ফোনের মাধ্যমে কখনো করে হচ্ছে ইন্স্যুরেন্স, সরাসরি দেখেই কেউ টাকা ইনভেস্ট করতে ভয় পায়, সেখানে ফোনের মাধ্যমে ইন্স্যুরেন্স কজন করে বলো। তো সেখানে হলো না, কারণ আমাদের যে মালিক ছিল সে বলল যে আগামীকাল তোমাদেরকে 45 লাখ টাকার ইন্স্যুরেন্স করাতে হবে। তো সেটা কখনো সম্ভব 45 লাখ টাকার ইন্স্যুরেন্স করানো? তো সেই জন্য আমরা আর গেলাম না এবং সেখানে হলো না। তারপরে আবার ওই কর্মখালি ওইগুলো দেখতাম, দেখে এক জায়গায় গেলাম, সেখানে প্রায় 2.5-3 হাজার টাকা গেল। বলল যে চাকরি দেবে, ঠিক আছে, কি কালকের থেকে আসবে, ওই স্পটে চলে যাও। গেলাম স্পটে, গিয়ে দেখা গেল সিকিউরিটি গার্ডের চাকরি, বড় বড় কনস্ট্রাকশনের কাজ হবে, সেখানে সিকিউরিটি গার্ডের কাজ। তো কখনো সিকিউরিটি গার্ডের কাজ রাত জেগে ওই জায়গায় কেউ করে? ঠিক আছে। তো চলে আসলাম বাড়ি, তখন মুখ লুকিয়ে মানে বাঁচতে হতো। বিয়ের পর মানে শনি আমাদেরকে কিভাবে চারিদিক থেকে চেপে চেপে ধরেছে, ঠিক আছে। তো বিয়ের পর কোথায় লাইফে একটু এনজয় করব তা না, এরকম মুখ লুকিয়ে বাঁচতে হচ্ছে। তখন ভীষণ মনের মধ্যে দুঃখ হতো, কষ্ট হতো, ঠিক আছে। তারপরের থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হলো, এবং তারপরের থেকে দেখা শুরু হলো যে কেন আমাদের এরকম হচ্ছে। তারপরে দেখা গেল যে আমাদের 7.5 চলছে দুজনেই। তো তারপরে এই চাকরিটা পেলো, ঠিক আছে। কিন্তু এই চাকরিটা পেয়ে ডবল MA করেও এর যে প্রমোশন, ঠিক আছে, সেই প্রমোশনে সে চাকরিতে পাশ করলো, ইন্টারভিউ দিল, কিন্তু যিনি এখন ইডির হেফাজতে আছে, মোটা অঙ্কের বিনিময়ে যে কি বলবো, পরীক্ষাও দিল না, ইন্টারভিউ দিল না, সে চাকরি পেয়ে গেল, বুঝতে পেরেছো। সেখানেও ছিলাম শনির জন্যে বিতাড়িত, ঠিক আছে। এখন অনেক ভালো আছি, এখন তোমাদের মতো একটা ফ্যামিলি মেম্বার আছে যেখানে আমার মনের দুঃখের কথা বলতে পারি। তবে বিশ্বাস করো, অনেক দুঃখ কাটিয়েছি। শ্বশুর শাশুড়ি সেই সময় ভুল বুঝতো, এখন তো তারা অনেক ভালো, কিন্তু ছেলেকেও ভুল বুঝতো, আমাকেও ভুল বুঝতো। তো এখন বুঝতে পারে যে সেই সময় রুম্পা বা সোনা যা বলেছে, মানে আমার বরের ডাকনাম সোনা, সেগুলো ঠিকই বলতো। তো এখন তো কিছু করার নেই, সেই সময়টা আমি ফিরে আনতে পারবো না, আর আমি তাদেরকে এটাও বারবার বলতে পারবো না যে সেই সময় কেন এরকম করেছিলে। দেখো, যেটা চলে যায় বয়ে যায় তো বয়ে যায়, পিছনে ফিরে তাকানোর জন্য নয়, ঠিক আছে, সামনে এগিয়ে যেতে হবে, এটার নামই জীবন। জীবনে কদিন বাঁচবো, তার জন্যে ওই ঝগড়াঝাটি করে কী লাভ, আমি এটা মনে করি। তাই আমি সবসময় হনুমানজিকে ডাকি, সব সময় আমি মন প্রাণ দিয়ে ডাকি। আমি তোমাদেরকে বলবো, হনুমানজিকে ডাকো, হনুমান চালিসা পাঠ করো। হনুমানজি চাইলে সব পারেন, উনি সব পারেন, ঠিক আছে। সৎ মনে, সৎ চিন্তা ভাবনা নিয়ে চলো, অবশ্যই অবশ্যই তোমরা সফল হবে। এবং এই যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যারা যাচ্ছ তারা অবশ্যই এগিয়ে যাবে, ঠিক আছে। এবার চলো ম্যান্ডির ভিডিও নিয়ে বলি। ম্যান্ডি খাটনি করছে বেশি, কিন্তু ওই যে 7.5 চলছে, তার জন্য ফল কম পাচ্ছে। যাই হোক, যতই ফল পাস না কেন, আমি বলবো অন্তত পক্ষে ম্যান্ডি, বাবার জন্য না, এই তো আর কটা দিন, হয়তো বা কটা মাস, জানি না কটা মাস, আমি বলতে পারবো না, ঠিক আছে। তোমাদের শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমি খুব সামনে থেকে আমার ছোটো কাকার এই ক্যান্সার দেখেছি, ঠিক আছে। এই ক্যান্সারের এই জার্নিটা আমি খুব ভালো করে দেখেছি। ম্যান্ডি কিন্তু বলেছে আজকের ভিডিওতে যে ওনার রক্ত বমি হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা রক্ত বমি না, বুঝতে পেরেছো। ভেতরে যেখানে ক্যান্সার হয়েছে সেটা পচে পুজ রক্ত বেরোচ্ছে, বুঝতে পেরেছো। তোমরা বলবে যে তুমি এত কিছু জানো কি করে। তার কারণ হচ্ছে আমার দিদির মেয়ে ডাক্তারি পড়ছে। আমার ছোট কাকা যখন ক্যান্সার হয়েছে
তখন আমার ছোটো কাকাকে বলেই দিয়েছিল, মানে ছোটো কাকাকে বলেনি, আমার ভাইকে বলে দিয়েছিল যে আর বড় জোর 6 মাস বাঁচবেন, ঠিক আছে। তো তারপরে আমার দিদির মেয়ে যেহেতু ডাক্তারি পড়ছে, তো দিদির মেয়ে এরকম বলেছিল আমার ভাইকে, মামান যখন দেখবে ছোট দাদু রক্ত মানে বমি করছে, রক্ত বমি আর হচ্ছে কালো পায়খানা করছে, তখন ভাববে যে আর সময় নেই হাতে, আর প্রচণ্ড যন্ত্রণা হবে, প্রচণ্ড যন্ত্রণা। আজকে ম্যান্ডি যখন ক্যামেরা বন্দি করেছে, আমার এত খারাপ লাগছিল, আমি আমার ছোটো কাকাকে যেন দেখতে পাচ্ছি, ঠিক ওরকম ওর থেকেও রোগা হয়ে গেছিলো, আরও রোগা হয়ে যাবে। এবং এই যন্ত্রণা তো শুধু বাবাগো মাগো করছে, এরপরে সারা বিছনা ঘুরবে যন্ত্রণা চোটে। তো ম্যান্ডিকে হাত জোর করে আমি অনুরোধ করছি, ম্যান্ডি প্লিজ এই সময়টা না তোর, একে তো 7.5 চলছে, তার বাদেও মানুষের মনুষ্যত্ব বোধ বলে তো একটা কিছু থাকে, সেই বাবা তো জন্মদাতা বাবা, যে চলে যায় সে আর ফিরে আসে না। তো জন্ম তো দিয়েছে, বড় তো করেছে, মানুষ করেনি, মানুষ করতে পারেনি, তা অমানুষের মানে ছবিটা দেখাস না পাবলিককে, তোর যে অমানুষের ছবিটা দেখাস না, বাবাকে দুটো করে রাখ, আয়ামাসি, দুটো আয়ামাসি রাখ। আর তুই বলে ওখানে দাঁড়িয়ে কফি খেতে পেরেছিস, আমরা হলে মানে কি করতাম আমি জানি না বাবা, হাউমাউ করে আমার মানে কি বলবো, তোর ভিডিও দেখছি আর আমার বুকটা ফেটে যাচ্ছে, চোখ মুখ মানে মানে ফেটে আসছে, এত কষ্ট হচ্ছিল যে তুই কি করে কফিটা ওখানে বসে বসে খেলি ম্যান্ডি, আমি অবাক হয়ে গেলাম। তোর বাবা এর আগে একবার যখন দেখিয়েছিলিস না, এই যে কালকে মানে কালকে শ্যুট করলি, মানে আজকে যে দেখালি, তার আগে একবার দেখিয়েছিলিস, তখন তোর বাবা কিন্তু এরকম করতে পেরেছিল, আর আজকের ভিডিওতে দেখলাম সেটাও করতে পারছে না। তার মানে ওনার যে যন্ত্রণা হচ্ছে, এই যে আয়ামাসি আর এই তোর বাবা কেউ কিন্তু ভুল না, আয়ামাসি চাইছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর দ্বিতীয়ত হচ্ছে কিছু না খেলে বাঁচবে কি করে, ওনার মেন্টালিটি এটা কাজ করছে যে সারাদিন কিছু খাচ্ছে না। এটা আমাদেরও কাজ করেছিল, যখন আমার ছোটো কাকা সারাদিন কিছু খায়নি, দিনের পর দিন খাচ্ছে না, ঠিক আছে, যখন একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে খাচ্ছে না, তো আমরা বলতাম না খেলে তুমি কি করে উঠে চলে বেড়াবে, কি করে, আর সারাক্ষণ ফোন করলে লাস্টে তার কথা বলতে পারতো না, ফোন করলে ওই করে কাতরাতো, কাতরাতো, সেটা ওই তোর বাবার ওই কাতরানি আর আমার সেই ছোটো কাকার কাতরানি আমার মাথার মধ্যে সেই ভাসছে, ঠিক আছে। তো বলি কি ম্যান্ডি, উনি পারছে না, মানে আমাদের যখন ভেতরে তো খিদে পাবে, ঠিক আছে, শরীরের যন্ত্রপাতিগুলো তো কাজ হবে, ওনার তো আর কাজ হচ্ছে না, তাহলে ওনার খিদেটা পাবে কোথা থেকে, ঠিক আছে। তো ছোটো কাকি যখনই বলতো যে কিছু খাও, নাহলে কিন্তু রুম্পাকে ফোন করছি, অরিজিৎকে ফোন করছি, তখন ছোটো কাকির উপর রাগ দেখাতো। আর ছোটো কাকি বলতো যে ওই যে রক্ত বমি করছে, সে যে কি দুর্গন্ধ, তারপরে কালো পায়খানা করলো, ঠিক আছে, কালো পায়খানা, তারপরে তো মানে এত যন্ত্রণা হলো। মৃত্যুর 3 দিন আগে আমাদের বাড়ির থেকে সবাই গাড়ি করে গেল। ভাই কি করলো, তখন আমার ভাই তো চাকরি পায়নি, তো ভাই কি করলো, কাকাকে নিয়ে পাশেই একটা নার্সিংহোমে গিয়ে একটা ইঞ্জেকশন দেওয়ালো, যে অন্তত পক্ষে সেই যন্ত্রণাটা কমুক। হ্যাঁ, তো সেখান থেকে পিঠে স্টিকার মেরে দিত, ঠিক আছে, ওই মেডিকেল কলেজে না পিজিতে দেখাতো, তো পিঠে স্টিকার মেরে দিত, সেই স্টিকারেও কাজ হচ্ছিল না, যন্ত্রণা কমছিল না। তো তারপরে মেডিকেল ওই নার্সিংহোমে গিয়ে ইঞ্জেকশনটা দিল, তো ইঞ্জেকশনটা দেওয়ার পরে ওখানকার ডাক্তার বললো যে আর তো কিছু করার নেই, তবে ওনার হার্ট খুব ভালো বলে মানে কোনো রকমে চলে যাচ্ছে, বাড়িতে কিছু খেত না বলে স্লাইন পুশ করা হলো, বাড়িতেই স্লাইন দিল, ঠিক আছে। তো তারপরে যন্ত্রণার ইঞ্জেকশনটা দিল, বললো 10 ঘন্টা ভালো থাকবে, তো 10 ঘন্টার পরে আবার যন্ত্রণা শুরু হবে। তো 10 ঘন্টার পরে না আর যন্ত্রণা হয়নি, তারপরেই চলে গেল এবং সব জ্ঞানে চলে গেল। আমার ভাই দেখতে গেছিল, ঠিক আছে, তো ভাই যখন আসছে তখন বলছে ছুক্কা আসছি, এবং বলছে যে অরিজিৎ কি হয়ে গেল, মানে বুঝতে পারছে যে আর সে থাকবে না। তারপরে পরের দিন ওই 10টা নাগাদ মারা গেল, 10টা 40 নাগাদ, এটাই। তাই বলি ম্যান্ডি, ভিউজ তো অবশ্যই,
তোর বাবার চলে যাওয়াতে ভিউজ তো হবেই তোর, এবং হয়তো বা পরে আমরা জানতে পারবো ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, সেটাও তুই হয়তো বলবি, সেটাতেও ভিউজ নিবি। কিন্তু কথা হচ্ছে যে একটু বাবার কাছে দুটো আয়া রাখ। আর কদিনই বা কত টাকাই বা খরচা হবে রে ম্যান্ডি, দুটো আয়া রাখ। এতটা নির্দয় হোস না। একে তো শনির 7.5 চলছে, তার উপরে এতটাই নির্দয় হচ্ছিস। আর শনির 7.5 চলুক আর নাই বা চলুক, বাবা তো যতই অন্যায় করে থাকুক, যত যা কিছু করে থাকুক, সে কিন্তু বাবা তোর। তুই ভুলে যাস না, তোরও কিন্তু এরকম বয়স আসবে ম্যান্ডি। খুব খারাপ লাগছিল ওনাকে দেখে। কি জানি আমি এত নরম ধাতের কেন, আমার খুব খারাপ লাগে। কন্ট্রোভার্সি করি বলে যে এই নয় যে যা ইচ্ছা তাই বলবো বা কিছু, হ্যাঁ, আমার ভিউজের এত কিছুর দরকার নেই, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তবু না আমার মন এত দুর্বল লাগে, আমার এত খারাপ লাগে কি বলবো। খুব কষ্ট হচ্ছিল। যদি সত্যি আমার ক্ষমতা থাকতো, আমার যদি ভগবান দিত না, তাহলে আমি ওনার জন্য দুটো আয়া রেখে দিতাম। খুব খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। সারাটা রাত যখন উনি একা থাকবেন, তখন আমার ভীষণ ভয় করছিল। ওখানে কফিও খেলি, বাড়ি এসে কি সুন্দর ভিউজ, ভিউজ দরকার, ম্যান্ডির ভিউজ দরকার। বাড়ি এসে কি সুন্দর আলুর পরোটা করলি। কি করে পারিস রে ম্যান্ডি, কি করে পারিস? কি কি ধাতু দিয়ে তুই তৈরি বলতো? কি জানি। আমার যদি সত্যি ক্ষমতা থাকতো বন্ধুরা, আমি ওনার জন্য দুটো আয়া মাসি রেখে দিতাম। আরে কি আছে জীবনে, মানুষের জন্মে যদি মানুষের জন্য কিছু করতেই না পারলাম, কিন্তু ভগবান আমাকে সেই জায়গা দেয়নি গো, সেই জায়গা দেয়নি। যাই হোক, আর একটা কথা বলি ম্যান্ডি, ওই যে আয়া মাসিটার নাম প্রীতি, আসল নাম বললাম না, দি, তারপরে দি, লাস্টে আবার ভাইকে তাড়িয়ে দিলাম, দিতে বাধ্য হলাম। কেন রে এত ভাই ভাই? আলুর পুরটাতে আলু পড়ছে না, বলছে যে আরে ভাই পড় না রে। বলছে যে আচ্ছা ডাল যদি ঢুকাই তাহলে হয়ে যায় হচ্ছে ডাল পুরি, যদি কড়াইশুঁটি ঢুকায় তাহলে হয়ে যায় কড়াইশুঁটির কচুরি, যদি আলু ঢুকাই তাহলে হয়ে যায় আলুর পরোটা, যা ঢুকাবো তাই হবে। এত কিছু আসে ইয়ার্কি করতে, কি জানি। যাই হোক, খুব তাড়াতাড়ি এই দুঃসংবাদটা পাবে, কারণ যদি সত্যি রক্তবমি করতে থাকেন, আর ওনার অবস্থা দেখে তো আমার তো ভালো মনে হলোই না, কারণ উনি যাই হোক এরম হাত নাড়ায়, সেটাও আর ক্ষমতা নেই। তাই বলি কি ম্যান্ডি, যাকে তোকে বলে লাভ নেই। ভিউয়ার্সরা, তোমরা যারা ম্যান্ডি লাভার্স আছো, যারা আমার ভিডিও দেখো, তারা অন্তত একটু গিয়ে কমেন্ট করো না, দেখোই না যদি দিনে রাত্রে দুবার দুটো আয়ামাসি রাখতে পারে, কারণ বেশি দিন রাখতে হবে না, এটুকুই বলবো। যাক, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।